হ্যালো স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। এবং আমাদের সিলেবাস যে লাস্ট ক্লাসে চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে চ্যাপ্টার 9 আমাদের সিলেবাসের হিসেবে লাস্ট চ্যাপ্টার শুরু করব। লাস্ট চ্যাপ্টার 10, বাট চ্যাপ্টার 10টা তোমাদের সাথে একটু আগেই ডিসকাস করেছি। তারপরে আজকে চ্যাপ্টার 9 শুরু করছি। চ্যাপ্টার 9-এ খুব বড় কোনো চ্যাপ্টার নয়, অনেক 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 টপিক রয়েছে এরকম নয়, বাট যা আছে সেগুলো ইম্পর্ট্যান্ট এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। তো তরঙ্গ, এই জিনিসটা তোমরা বুঝো যে তরঙ্গ বা ওয়েভ কি। দেখা যাবে যে শক্তির সঞ্চালনের পথটাকে তরঙ্গ বলা হয়, যেমন শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ। একটা আলোক শক্তি বা শব্দ শক্তি যেই পথে সঞ্চালিত হয় সেটাকেই বলা হয় তরঙ্গ। কোনো বস্তুর মূলত কম্পনের ফলেই তরঙ্গটা উৎপন্ন হয়। যদি বলা হয় যে তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়, তরঙ্গ কি, যে কোনো বস্তুর কম্পনের ফলে তরঙ্গ উৎপন্ন হয়। কম্পনটাই এখানে মেজর ফ্যাক্ট। কম্পনের ফলে তরঙ্গটা উৎপন্ন হয়। এবং এক্ষেত্রে কম্পনশীল বস্তু যেহেতু সে তরঙ্গ উৎপন্ন করে, তাকে যদি শব্দ তরঙ্গ হয়, কম্পনশীল বস্তুকে বলা হয় শব্দ উৎস বা সনক। শব্দ তরঙ্গের বেলায়, তরঙ্গ তো অনেক রকমেরই আছে, শব্দ তরঙ্গের বেলায় কম্পনশীল যে উৎসটা, যার মাধ্যমে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, তাকে বলা হয় সনক বা অ্যাকাউস্টিক বলা হয়। ঠিক আছে, তাহলে তরঙ্গের প্রপার সংজ্ঞা যদি আমরা দিতে চাই, যে একটা মাধ্যম, সেটা শব্দ মাধ্যম হোক, বায়ু মাধ্যম হোক, মাধ্যমে অনেকগুলো কণা কিন্তু পাশাপাশি থাকে। এগুলো মাধ্যমের কণা যদি বিবেচনা করি, তাহলে তরঙ্গ বলতে কি বুঝবো? তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত কথাটা তো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। পর্যাবৃত্ত কথাটার মানে কি? যেটা একই পথে বারবার ফিরে আসে। তো এরকম একটা পর্যাবৃত্ত আন্দোলন। এখানে যদি একটা মাধ্যম ধরলাম, বায়ু মাধ্যমের কণাগুলো রয়েছে, তো এখানে যদি আমি শব্দ তৈরি করি, এখানে একটা আন্দোলন তৈরি হবে, সেটা মাধ্যমের প্রথম কণাটাকে হিট করবে। সেই মাধ্যমের প্রথম কণা সে কম্পিত হতে থাকবে উপরে নিচে আশেপাশে। সেই আন্দোলনটা সে তার পাশের কণাকে স্থানান্তর করবে। এভাবে সবগুলো কণা থেকে কণাতে আমি যে আন্দোলনটা দিলাম কথা বলার মাধ্যমে, সেই আন্দোলনটা স্থানান্তর হবে, কিন্তু মাধ্যমের কণাগুলো তাদের জায়গা বদল করবে না। তাহলে তরঙ্গ বলতে কি বুঝি? যে পর্যাবৃত্ত আন্দোলন, মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত করে, সেই আন্দোলনটাকেই বলছি তরঙ্গ। শক্তি সঞ্চালন করছে, আমি কথা বললাম, বা সেখানে শব্দ শক্তিটা সঞ্চালিত হচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো এখানে জায়গা বদল করবে না, শুধুমাত্র তার জায়গায় থেকে কাঁপতে থাকবে এবং তার পাশের যে কণায় শক্তি সঞ্চালিত করবে। এই প্রসেসটাকে বলা হয় তরঙ্গ। ওই আন্দোলনটাকে বলা হয় তরঙ্গ। তো কম্পনটাই এখানে মেইন ফ্যাক্ট। কোনো বস্তু কম্পনের ফলেই কিন্তু তরঙ্গ উৎপন্ন হচ্ছে। তো তরঙ্গের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তোমাদের বইতে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। যেমন তরঙ্গের ক্ষেত্রে বলতে পারি বিস্তার আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমরা জানি তরঙ্গ মানে তরঙ্গ দৈর্ঘ্য, মানেই তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। কম্পন আছে, তরঙ্গের বেগ আছে, তারপরে তরঙ্গ বিভিন্ন রকম হতে পারে, সেটা প্রকারভেদে আমরা দেখব। তরঙ্গ মুখ আছে, তরঙ্গ মুখ রয়েছে। তরঙ্গ মুখ কি সেটাও বলবো। তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটায়। তরঙ্গ, প্রতিফলন, এগুলো এমসিকিউর জন্য প্রয়োজন, বৈশিষ্ট্যটা ভালো করে পড়ে নেবে। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার। প্রতিফলন, প্রতিসরণ এই টার্ম দুটি তো তোমাদের কাছে পরিচিত।
বাট ব্যতিচার অপবর্তন তোমরা পড়ো নাই, এটা সেকেন্ড ইয়ারে পড়বে আলো চ্যাপ্টারে, যে প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন ঘটায় কে? তরঙ্গ। ঠিক আছে, ব্যতিচার হলো একাধিক আলোক উৎসের উপরিপাতনের ফলে আলো কোনো জায়গায় তীব্র হওয়া, কোনো জায়গায় আলোর তীব্রতা কম হওয়া, সেই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। আর অপবর্তন হলো জ্যামিতিক যে ছায়া অঞ্চল, সেখানে আলোর বেঁকে যাওয়া, আলো যেখানে ছায়া পায় সেখানে আলোর বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় অপবর্তন। ডিটেলস তোমরা সেকেন্ড ইয়ারে পড়বে। ঠিক আছে, তো আরো বৈশিষ্ট্য রয়েছে বইতে, সেগুলো দেখে নিবে। আমি জাস্ট সংক্ষেপে কিছু বৈশিষ্ট্যের কথা বললাম। এখন যদি প্রকারভেদের কথা বলো, দুই ভাগে প্রকারভেদ করতে পারি। প্রথমত তরঙ্গ মাধ্যমের কণাগুলোর যে কম্পন, তার অভিমুখ এবং তরঙ্গের অভিমুখের অবস্থানের সাপেক্ষে তরঙ্গ দুই প্রকার হয়। সেটা হচ্ছে প্রথমত এক আর্ট তরঙ্গ অথবা তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে লম্বিক তরঙ্গ বা সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গের নামগুলো বা ব্যাখ্যাগুলোর সঙ্গে কিন্তু নামগুলোর মিল রয়েছে। প্রথমত যদি বলি আর্ট তরঙ্গ বলতে কি বুঝাই, আমরা একটা তরঙ্গ যদি আঁকি, সাধারণত তরঙ্গ সাইন ওয়েভ দিয়েই আমরা বুঝি। তো এটা একটা তরঙ্গ যদি আঁকি, এই তরঙ্গের অনেকগুলো কণা রয়েছে, এগুলোকে তরঙ্গের উপরিস্থিত কণা বলতে পারি, যাদের দ্বারা এই তরঙ্গ বা তরঙ্গ আকারে শক্তি সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে, তো এমন যদি হয় যে মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ তরঙ্গের যে গতির যে অভিমুখ তার সাথে সমকোণে অবস্থান করে, তাহলে সেই তরঙ্গকে বলবো আর্ট তরঙ্গ। আমি কি বললাম, কথাটা যদি শর্টলি লিখি, মাধ্যমের কণাগুলোর যে মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ আর তরঙ্গ সঞ্চালনের অভিমুখ সমকোণে থাকে। এই কথাটা কি বোঝা যায়? এই যে কম্পন মাধ্যমের কণাগুলো রয়েছে, তরঙ্গ যখন সঞ্চালিত হচ্ছে, বলেছি আমি কিন্তু তরঙ্গের সংজ্ঞা যে মাধ্যমের কণাগুলো স্থানান্তর হয় না, শুধুমাত্র তার জায়গা থেকে কাঁপতে থাকে। তাহলে যদি সেটা উপরে নিচে এভাবে কাঁপতে থাকে মাধ্যমের কণাগুলো, আর তরঙ্গ তার অভিমুখ কোন দিকে আমরা দেখছি, সামনের দিকে এই তরঙ্গটা অগ্রসর হচ্ছে, তাহলে তরঙ্গের অভিমুখ হচ্ছে সামনের দিকে, আর মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক হচ্ছে ঠিক তার লম্ব বরাবর, অর্থাৎ দুটোর মধ্যে সমকোণ বিরাজ করছে। এই ধরনের তরঙ্গকে বলবো আমরা অনুপ্রস্থ তরঙ্গ। দেখো, প্রস্থ বরাবর কিন্তু মাধ্যমের কণাগুলোর কম্পন হচ্ছে প্রস্থ বরাবর, তো সেটাকে বলছি অনুপ্রস্থ তরঙ্গ। যেমন আলোক তরঙ্গ হতে পারে, পানিতে ঢিল ছুঁড়ে মারলে পুকুরে পানিতে, সেই তরঙ্গ হতে পারে। তড়িৎচুম্বক তরঙ্গ, যেটা আলো এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ, এই ধরনের তরঙ্গগুলো হচ্ছে আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ। আর বা আড়াআড়ি এভাবেও মনে রাখতে পারো, বা অনুপ্রস্থ অর্থাৎ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক কেমন তার ভিত্তিতে এটাকে বলা হয় আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমি বলি, এই তরঙ্গে প্রথমত মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের অভিমুখ পরস্পরের সাথে লম্ব হয়। তারপরে তরঙ্গের প্রবাহে মাধ্যমের তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাত সৃষ্টি হয়। আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে বিস্তার রয়েছে, অর্থাৎ বিস্তার বলতে বোঝায় যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে। তো এক্ষেত্রে পজিটিভ দিকে সর্বোচ্চ যে বিন্দুটা, সর্বোচ্চ বিস্তার যে বিন্দুটাতে হয়, সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। ঠিক আছে, আর নেগেটিভ দিকে সর্বোচ্চ যে বিন্দুটা, সেটাকে বলা হয় তরঙ্গপাদ বা পাদবিন্দু বলা হয়। ঠিক আছে, তো এরকম তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ সৃষ্টির মাধ্যমে আর্ট তরঙ্গ সৃষ্টি হয়। পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা দুটি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো
তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি, এখানে একটা তরঙ্গ শীর্ষ পেলাম, এখানে একটা তরঙ্গপাত পেলাম, আবার পরেরটাতে পাবো আমরা তরঙ্গ শীর্ষ। তো এরকম পরপর দুটি শীর্ষ, কারণ এখান থেকে একটা তরঙ্গ যদি শুরু হয় এখানে গিয়ে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য শেষ হয়, কারণ একটি পূর্ণ দোলনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে একটা তরঙ্গ তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো এখান থেকে যেই দোলনটা শুরু হচ্ছে সেটার পূর্ণতা পায় এখানে, এখানে একটা পূর্ণ দোলন হতে পারে আমরা বলি। তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে, অথবা আমি যদি তরঙ্গ পাদবিন্দু আঁকি, তাহলে পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ঠিক আছে। আট তরঙ্গের আরো বৈশিষ্ট্য রয়েছে। আট তরঙ্গের দরুন মাধ্যমে পোলারন ঘটে। পোলারন এই জিনিসটাও তোমরা পড়বে সেকেন্ড ইয়ারে, যে পোলারন হচ্ছে কোনো কম্পনকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ রাখার যে প্রক্রিয়া তাকে পোলারন বলে। তো আট তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের পোলারন ঘটে। অনম্যতা বা আকৃতির স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন মাধ্যমে এই ধরনের তরঙ্গ উৎপন্ন, এগুলো তোমাদের বই থেকেই বলছি। কিন্তু তো অনম্য বলতে আমরা বুঝি যে সংনম্যতা আমরা পড়েছি, যাকে চাপ প্রয়োগে আয়তন হ্রাস করা যায় না, যেমন কঠিন পদার্থ। তো এই ধরনের পদার্থের ক্ষেত্রেও আট তরঙ্গ তৈরি হয়। আর প্রবাহিতে যখন তৈরি হয়, যেমন পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে মারা, এটা তো প্রবাহিতে হচ্ছে, সেটা পৃষ্ঠ টানের দরুন আট তরঙ্গ সৃষ্টি হয়। এগুলো হলো মোটামুটি আট তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা এবার লম্বিক তরঙ্গ দেখব। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ। তো লম্বিক তরঙ্গ বলতে কি বোঝায়? আমরা আট তরঙ্গের বেলায় দেখলাম যে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক আর তরঙ্গের অভিমুখ যদি সমান্তরাল হয় সেটা হচ্ছে আট তরঙ্গ। আর যদি এমন হয় যে, যেমন শব্দ তরঙ্গের বেলায় এখানে ধরলাম বায়ু মাধ্যম রয়েছে, বায়ু মাধ্যমের কণাগুলো এরকম পরস্পর সমান্তরালে রয়েছে। এখন যদি আমি এখানে শব্দ তৈরি করতে চাই, এখানে একটা শব্দ তৈরি করা মানে সেটা প্রথম যে কণাটাকে আছে সেটাকে আন্দোলিত করবে, সেখান থেকে পাশের কণা আন্দোলন ছড়াবে, তার থেকে পাশের কণায়, তার থেকে পাশের কণায়, এভাবে ছড়িয়ে পড়বে। তো এই আন্দোলন যদি এমন হয় যে মাধ্যমের কণাগুলোর সংকোচন প্রসারণ, এটা হচ্ছে মাধ্যমের কণার স্বাভাবিক অবস্থা বলছি। যখন একটা আন্দোলন তার মধ্যে আসলো তখন কি হলো, কিছু কণা কাছাকাছি চলে আসলো বা সংকোচন হলো, তারপর আবার সেখানে প্রসারণ হলো, আবার সংকোচন হলো, আবার প্রসারণ হলো। এরকম যদি হয় তাহলে সেই যেই তরঙ্গটাকে বলবো লম্বিক তরঙ্গ। তাহলে কি হয় এই ক্ষেত্রে? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, কোথাও সংকোচন হচ্ছে, কোথাও প্রসারণ হচ্ছে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আন্দোলন বা শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়। আর প্রপার সংখ্যা যদি বলতে চাই, যে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক, দেখো এখানে কিন্তু মাধ্যমের কণাগুলো প্রস্থ বরাবর কম্পিত হচ্ছে না, বরং দৈর্ঘ্য বরাবর পাশাপাশি কম্পিত হচ্ছে। কম্পনটা পাশাপাশি, একটা কণা তার পাশের কণাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে। তো এক্ষেত্রে তরঙ্গের অভিমুখ এইদিকে, আবার মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখও পাশের দিকে, দৈর্ঘ্য বরাবর। তো সে কারণে এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে লম্বিক তরঙ্গ। যেখানে মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের অভিমুখ পরস্পর সমান্তরাল হয়, তাকে বলা হয় লম্বিক তরঙ্গ। আমি বৈশিষ্ট্যটা আলাদাভাবে লিখছি না, বৈশিষ্ট্যগুলো তোমাদের বইতে আছে, জাস্ট কথাগুলো একটু মিলিয়ে নিবে। তারপরে তরঙ্গ প্রবাহে সংকোচন এবং প্রসারণ হয় এবং এর মাধ্যমে আন্দোলন ছড়িয়ে পড়ে। এখন তরঙ্গ দৈর্ঘ্য যদি বলি সংজ্ঞা, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? পরপর দুটি সংকোচন, এখানে সংকোচন হলো, প্রসারণ হলো, আবার সংকোচন হবে, এরকম পরপর দুটি সংকোচন অথবা পরপর দুটি প্রসারণ অথবা একটি সংকোচন একটি প্রসারণ, তার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য। একটা সংকোচন আর তারপরে একটা প্রসারণ মিলেই কিন্তু হলো তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কার ক্ষেত্রে? লম্বিক তরঙ্গের ক্ষেত্রে।
যেটা আমরা আট তরঙ্গের বেলায় দেখেছি, একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গপাদ বা পরপর দুটি তরঙ্গ শীর্ষ তরঙ্গপাদ মিলে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে হচ্ছে সংকোচন প্রসারণ মিলে হয়। মাধ্যমে এরপরের বৈশিষ্ট্য, মাধ্যমে এর পোলারণ ঘটে না, অর্থাৎ একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে না। আর এর প্রকৃষ্ট উদাহরণ হলো শব্দ তরঙ্গ, বা শব্দ তরঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে, যেটা আমরা ঢোল সৃষ্টি করি, কথা বলি। তো এই সমস্ত তরঙ্গগুলো হচ্ছে লম্বিক তরঙ্গ। প্রকৃতিতে যেই সমস্ত তরঙ্গগুলো দেখি তার মধ্যে আট তরঙ্গের সংখ্যাটা বেশি হয়, লম্বিক তরঙ্গের সংখ্যাটা কিছুটা কম হয়। ঠিক আছে, এখন তরঙ্গ সম্পর্কিত কিছু সংজ্ঞা তোমাদের বইতে সংজ্ঞাগুলো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে, দেখে নিবে। যেমন প্রথমত আমি যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা জানি যে একটা তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটা পূর্ণ দোলন যে সময় সম্পন্ন করে, সেই সময় তরঙ্গ যে পথ অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। যেমন এখানে একটা তরঙ্গ যদি বলি, তার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কোথায় হবে, এখান থেকে যেহেতু যাত্রা শুরু করলো, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যদি ডি বিন্দুতে হয়, তাদের মধ্যবর্তী দূরত্বকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। একেবারে ও যদি মূল বিন্দু ধরি, আর যদি এ বিন্দু থেকে হিসেব করি, একটা তরঙ্গ শীর্ষ, সেখান থেকে তরঙ্গ শেষ হয়ে আরেকটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তো এই জিনিসগুলো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তারপরে রয়েছে কম্পাঙ্ক। কোনো একটি কম্পমান বস্তু, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে আমরা জানি কম্পমান বস্তু 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। এটাকে এফ বা এন দুটো দ্বারাই প্রকাশ করা হয়, যেখানে কম্পাঙ্ক এফ বা এন সমান লিখতে পারি ক্যাপিটাল এন বাই টি। ক্যাপিটাল এন বোঝায় কম্পন সংখ্যা, প্রতি একক সময় কয়টা কম্পন হলো ডিভাইডেড বাই সেখানে কতটুকু সময় লাগলো সেটা। তরঙ্গ সংখ্যা বলতে কি বুঝি, একক দৈর্ঘ্যের মধ্যে যে কয়টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থাকে। ধরো আমি বললাম যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, সেখানে কয়টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, সেই নাম্বারটাকে বলবো তার তরঙ্গ সংখ্যা। এটাকে মিউ দ্বারা সূচিত করা, ভি এর মতো এটা ভি নয়, মিউ দ্বারা সূচিত করা হয়। তরঙ্গ সংখ্যার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হলো মিউ সমান 1 ডিভাইডেড বাই ল্যামডা। এই ইকুয়েশনটা মনে রাখবে। দোলনকাল কি, কোন একটি কম্পমান বস্তু একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে দোলনকাল বলে। অনেকবার আমরা এই সংজ্ঞা পড়েছি। দোলনকাল টি সমান টি বাই এন, যেখানে এন হচ্ছে কম্পন সংখ্যা। বিস্তার কি, আজকের ক্লাসেও বলেছি, সেটা একটি কম্পমান বস্তু সাম্যাবস্থা থেকে ডানে বামে অথবা উপরে নিচে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তার বিস্তার বলা হয়। এক্ষেত্রে বিস্তার প্রাবল্যের বর্গের সমানুপাতিক, বা প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। এই জিনিসটা আমরা দেখবো, এই চ্যাপ্টারেই দেখবো, পরের অংশে দেখবো। এরপরে হচ্ছে দশা। দশাও আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। একটি কম্পমান বস্তুর যে কোনো মুহূর্তে তার দোলনের অবস্থা, অর্থাৎ তার বেগ, তার গতি, তার ত্বরণ, তার সরণ ইত্যাদি যার মাধ্যমে জানা যাবে, অথবা সেই তরঙ্গটি কোন অবস্থান থেকে যাত্রা শুরু করলো, সেটাকে বলা হয় দশা, তার দশা। আমরা দশা পার্থক্য দেখেছি। তরঙ্গ বেগ, কোনো একটি তরঙ্গ মাধ্যমে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তো মাধ্যম ভেদে তরঙ্গ ভেদ কিন্তু তরঙ্গ বেগ কিন্তু বিভিন্ন হয়, এক এক মাধ্যমে তরঙ্গের বেগ এক এক রকম হয়। ঠিক আছে, তরঙ্গ মুখ, এটা একটু বোঝার বিষয় আছে। কোন তরঙ্গের উপস্থিত সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে বলা হয় তরঙ্গ মুখ। যেমন একটু আগে আমরা একটা সাইন সদৃশ তরঙ্গ আঁকলাম, এখানে সমদশা সম্পন্ন, যেমন এখানে থেকে যাত্রা শুরু করা একটা বিন্দু বস্তু, যদি এখানে তার তরঙ্গ শীর্ষ বলি, তাহলে পরে সমদশা সম্পন্ন পরের তরঙ্গ শীর্ষ কোথায় আমরা পাবো,
ঠিক যেভাবে এই তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করলো, নিচ থেকে উঠলো, এখানেও সেভাবে উঠবে। তাহলে এই এই এটা যদি এই বিন্দু বলি, বি বিন্দু বলি, এই দুটি তরঙ্গ শীর্ষ তারা সমদশা সম্পন্ন। তো এরকম পুরো আরো এই তরঙ্গটাকে যদি আরো বিস্তৃত করি, এরকম আরো তরঙ্গ শীর্ষ পাবো। তো সবগুলো সমদশা সম্পন্ন কণাকে যদি আমি একটা তলে বিবেচনা করি, এখানে একটা তল ড্র করি, তল আঁকি, তাহলে সেই তলটাকে বলা হবে তরঙ্গমুখ। সেটা তরঙ্গ পাদের বেলায়ও হয়, যে এই তরঙ্গটা এভাবে আসছে, আমরা এখানে একটা পাদবিন্দু পাচ্ছি, এই তরঙ্গটা এভাবে আসছে, এখানে একটা পাদবিন্দু পাচ্ছি, এই সবগুলো পাদবিন্দুকে নিয়ে একটা তল যদি আমরা কনসিডার করি, সেটাকে বলা হবে তরঙ্গমুখ। অর্থাৎ সমদশা সম্পন্ন কণাগুলোকে নিয়ে যে নতুন একটা তল কল্পনা করা হয় তাকে তরঙ্গমুখ বলে। তরঙ্গ শীর্ষ কি আমরা পড়েছি, তরঙ্গপাত কি আমরা পড়েছি, তীক্ষ্ণতা বা পিচ শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা, শব্দের বৈশিষ্ট্য কিন্তু এটা, কোন সুর চড়া কোন সুর মোটা, আমরা দেখি কোন সুর চড়া হয় কোন সুর মোটা হয়, সেটা বোঝা যায়, তাকে বলা হয় তীক্ষ্ণতা বা পিচ। ঠিক আছে। তরঙ্গের তীব্রতা একটা ইম্পর্টেন্ট টার্ম। তীব্রতা বলেছি যে এটা ডিটেলস এই চ্যাপ্টারে আরো পরের দিকে পড়বে। সংজ্ঞাটা আপাতত জেনে নাও যে কোনো তরঙ্গের, একটা তরঙ্গের অভিমুখ যদি আমি বলি, তরঙ্গের সমকোণে, এখানে যদি সমকোণে বিবেচনা করি, সমকোণে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি একক সময় প্রবাহিত হয়, তরঙ্গের অভিমুখের সাথে সমকোণে একক ক্ষেত্রফলটা যদি একক হয়, এখানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। তীব্রতার ইকুয়েশন হলো টুয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার রো ভি। পাই জানি, এ যে হচ্ছে তরঙ্গের বিস্তার, এন হচ্ছে কম্পাঙ্ক, রো হচ্ছে যে মাধ্যম দিয়ে এই তরঙ্গ প্রবাহিত হচ্ছে তার ঘনত্ব, আর ভি হচ্ছে তরঙ্গের বেগ। এখানে বাকি সবগুলো টার্ম তোমার বিস্তার বাদে একটা মাধ্যমের জন্য বাকি সবগুলো টার্মই কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ পাই, কম্পাঙ্ক, রো, ভি সবগুলোকেই মোটামুটি কনস্ট্যান্ট ধরলে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয়, অর্থাৎ তরঙ্গের বিস্তার, তরঙ্গের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে। তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা আমরা জানি, আগেও পড়েছি আমরা। তরঙ্গ বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, খুব পরিচিত একটা ইকুয়েশন। এবং কম্পাঙ্কের সম্পর্ক যদি বলি সেটা কি, সেটা হচ্ছে আমরা ইকুয়েশনটা পড়েছি বোধহয়, ভি সমান এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা। ঠিক আছে। তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্কে, এই সম্পর্কটা থেকে ম্যাথও আসে, ম্যাথের জন্য দরকার এই সম্পর্কটা। কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, কণার বেগ আর তরঙ্গ বেগ কিন্তু একই নয়। তরঙ্গ যখন প্রবাহিত হচ্ছে, যে বেগে প্রবাহিত হয় সেটা তরঙ্গের নির্দিষ্ট বেগ, আর মাধ্যমের কণাগুলো তো তাদের জায়গা বদল করে না, জাস্ট তার জায়গায় থেকে কাঁপতে থাকে, আন্দোলিত হতে থাকে, তাহলে তারও একটা নির্দিষ্ট বেগ রয়েছে এবং সেই বেগটা সাম্যাবস্থায় সর্বোচ্চ, কারণ মাধ্যমের কণাগুলো পর্যাবৃত্ত আন্দোলনের দ্বারা কম্পিত হয়, আর পর্যাবৃত্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ হয়। মাধ্যমের কণার যে বেগ সেটাকে বলা হয় মাধ্যমের কণাগুলোর বেগ, আর তরঙ্গ যেটা অগ্রসর হয় তার বেগকে বলা হয় তরঙ্গ বেগ। তো দুইটার মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা যদি একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ ধরি, y সমান a sin টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, তো এই সমীকরণ কোথা থেকে পেয়েছি এটা একটু পরে দেখাচ্ছি। এখানে y হলো কণার সরণ। ঠিক আছে। কণার বেগ পাওয়ার জন্য y কে আমরা যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কণার বেগ পাবো আমরা। এখানে যে স্মল ভি রয়েছে এটাকে বলছি মাধ্যমের বেগ, তরঙ্গের বেগ, যেহেতু এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আর কণার বেগ সেটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ধরছি, ডি ওয়াই বাই ডিটি, অর্থাৎ ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কণার বেগ
তো সেটা কিভাবে পাবো, এখানে a sin twice pi by lambda একে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, a cos twice pi by lambda into vt minus x twice sin twice pi by lambda এইটুকুকে আবার যদি ডিফারেন্সিয়েট করে, যেহেতু এটা রয়ে যাচ্ছে একই রকম ভাবে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, এখানে twice pi b by lambda into twice pi b by lambda, আলটিমেটলি আমরা লিখতে পারি twice pi b by lambda into a cos twice pi by lambda into vt minus x। ডিফারেন্সিয়েট নিয়ে ডিটেলস আর বলছি না, ডিফারেন্সিয়েট তোমরা ম্যাথে ক্যালকুলাস অংশেও করেছো বা করছো বা করার কথা, ঠিক আছে। আবার আমরা যদি এবার ডিফারেন্সিয়েশনটা প্রথমে করলাম টি এর সাপেক্ষে ওয়াই কে, আমরা যদি টি এর সাপেক্ষে না করে এক্স এর সাপেক্ষে করি, চলককে এক্স ধরি, ডি ওয়াই বাই ডি এক্স, এক্ষেত্রে কি হয়, টি এর সাপেক্ষে তো হচ্ছে না, এক্স এর সাপেক্ষে হচ্ছে, তাহলে এটা আমরা পাবো ডিফারেন্সিয়েট করলে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা, সেটাকে এ সাইন টুয়াইস, সাইন তো থাকবে না, এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো ভিটি টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আবার এইটুকু টার্মকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে এখানে আমরা কি পাবো, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি মাইনাস এক্স থাকবে এখানে, তাহলে কি দাঁড়াবে, টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু মাইনাস এক্স থাকবে এখানে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তো এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু টুয়াইস পাই এ বাই টুয়াইস পাই ভি বাই ল্যামডা ইন্টু এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এই সমীকরণ আর এই সমীকরণ এই দুটিকে সমন্বয় করে আমরা লিখতে পারি ভি সমান মাইনাস ভি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে, মাইনাস ভি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এটা কিভাবে লিখলাম আমরা, এই যে ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তো 2 নম্বর সমীকরণ থেকে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স সমান কিন্তু আমরা লিখতে পারি মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে। এই সমীকরণটা থেকে অর্থাৎ লেফট সাইডে মাইনাসটার সমান রাইট সাইডে মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারি, একই কথা কিন্তু দাঁড়ায়। আর এই পুরো মানটাই যদি 1 নম্বর সমীকরণে ইনসার্ট করি তাহলে কি দাঁড়ায়, যে 1 নম্বর সমীকরণে টুয়াইস পাই বাই ল্যামডা এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স সমান যদি মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স বসে তাহলে এটা দাঁড়ায় মাইনাস ভি ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ কণার বেগ সমান, এখানে ক্যাপিটাল এ ভিটা আমরা ধরেছিলাম, কণার বেগ সমান মাইনাস তরঙ্গ বেগ ইন্টু এখানে ডি ওয়াই বাই ডি এক্স বলতে পারি সরণ অর্থাৎ একটা যে সরণ বা একমাত্রিক সরণ তার পরিপ্রেক্ষিতে আরেকটা সরণের পরিবর্তনটা, ঠিক আছে। তো সরণ বা দূরত্ব এর পরিবর্তন এখানে বলতে পারি, সরণের পরিবর্তনটা বলতে পারি কণার বেগ সমান। তো এটাই কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। এরপরে যেটা আমরা দেখবো অগ্রগামী তরঙ্গ। তোমাদেরকে বলেছি এর আগে তরঙ্গের প্রকারভেদটা বিভিন্নভাবে হতে পারে। এর আগে আমরা দেখেছি আট তরঙ্গ, লম্বিক তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের কণার স্পন্দনের দিক আর তরঙ্গের অভিমুখের দিকের সাপেক্ষে 2 প্রকার বলেছি, আট তরঙ্গ, লম্বিক তরঙ্গ। আর তরঙ্গ সঞ্চালন, তরঙ্গের মাধ্যমে শক্তি সঞ্চালন প্রক্রিয়া কিভাবে হয়, অর্থাৎ তরঙ্গের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়ে সামনে অগ্রসর হয়, অর্থাৎ তরঙ্গটা কি সামনে অগ্রসর হয় না এক জায়গায় স্থির থাকে, সেই হিসেবে তরঙ্গ আবার 2 প্রকার হয়, অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গ কি, যদি কোনো তরঙ্গ মাধ্যমে শক্তি তো সঞ্চালিত হবে এক্ষেত্রে,
তরঙ্গটাও যদি এক স্তর থেকে অন্য স্তরে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হয়, তরঙ্গটা ক্রমাগত যদি সম্মুখের দিকে যেতে থাকে, সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে, সেই তরঙ্গকে বলি আমরা অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী মানে সামনে অগ্রসর হওয়া, তাকে বলি অগ্রগামী তরঙ্গ, বা এটাকে চলমান তরঙ্গ বলা হয়। অগ্রগামী তরঙ্গ আরও হতে পারে, আবার লম্বিকও হতে পারে। আমরা তো আর পড়েছি, আর হতে পারে, আবার লম্বিক তরঙ্গ পড়েছি, সেই লম্বিকও হতে পারে। যেমন অগ্রগামী আর তরঙ্গের বৈশিষ্ট্য হলো পুকুরের পানিতে ঢিল ছোড়া। সেটা পুকুরের পানিতে ঢিল ছুড়লে, পুকুরে ঢিল ছোড়া, এটা অগ্রগামী আর তরঙ্গ। আর অগ্রগামী লম্বিক তরঙ্গ কি? সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, সেটা হচ্ছে অগ্রগামী লম্বিক তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য কি? প্রথমত বৈশিষ্ট্য হলো যে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এই তরঙ্গের একটা নির্দিষ্ট বেগ থাকে। মাধ্যমের কণাগুলো কখনো স্থির হয় না, কারণ এটা অগ্রগামী তরঙ্গ বলে মাধ্যমের কণাগুলো কিন্তু কখনো স্থির হবে না। মাধ্যমের কণাগুলোর কম্পাঙ্ক, বিস্তার একই রকম হয়, ইত্যাদি ইত্যাদি আরও বৈশিষ্ট্য রয়েছে, তোমরা এগুলো পড়ে নিবে। তো অগ্রগামী তরঙ্গ থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা। তো সেই গাণিতিক রাশিমালাটা আমরা একটু দেখি, যে অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা সেটা কি। একটু আগে যে ইকুয়েশনটা আমরা লিখলাম না, কণার বেগ আর তরঙ্গ বেগ বোঝাতে, সেই ইকুয়েশনটাই। তো সেটা আসলো কিভাবে? আমরা ধরলাম একটা অগ্রগামী তরঙ্গ, চলমান তরঙ্গ, এরকম একটা তরঙ্গ। তো মাধ্যমের কণাগুলো এক্ষেত্রে স্পন্দিত হতে থাকে, সেটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। মাধ্যমের কণাগুলো, এই তরঙ্গ সঞ্চালিত হতে তো মাধ্যম প্রয়োজন, সেই মাধ্যম যদি হয়, এই তরঙ্গের উপরিস্থিত মাধ্যমগুলো সরল ছন্দিত স্পন্দনে কিন্তু এই তরঙ্গ অগ্রসর হয়। তো ধরলাম এই মাধ্যমের যে কোনো একটা কণার সরণ, যেহেতু সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয় বলছি, সেটা হচ্ছে আমরা পরিচিত একটা ইকুয়েশন জানি, y = a sin ওমেগা t। ঠিক আছে, y হচ্ছে মাধ্যমের কণার সরণ সাম্যাবস্থা থেকে, এ হচ্ছে বিস্তার, আর ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, এগুলো আমরা জানি। যদি ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কম্পাঙ্ক নয়, কৌণিক বেগ। এখন যদি কম্পাঙ্ক হিসেবে এটা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি a sin 2π/nt। ঠিক আছে, এখন এই বিন্দু থেকে ধরলাম এই তরঙ্গটি যাত্রা শুরু করলো, তারপরে একটা পূর্ণ তরঙ্গ কোথায় কমপ্লিট হবে? তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট হবে কোথায়? যেখানে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়, সেখানে কিন্তু একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই। তাহলে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পেতে হলে আমার এতটুকু আসতে হবে, এ থেকে বিতে তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম, এখানে ল্যামডা পরিমাণ। এখন সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ। এই কণার সমদশা সম্পন্ন কণা হচ্ছে বি কণাটি, এ কারণে ল্যামডা সমান এ বি বলতে পারছি। এখন বি বিন্দুস্থ কণার সরণ বা কণার অবস্থান, বি বিন্দুর অবস্থান কোথায়? আমরা যদি ধরো এই সাইডটা নাই, লেফট সাইডটা নাই, তাহলে বি বিন্দুর অবস্থান যেখানে রয়েছে সেটা বি বিন্দুর দশা এ বিন্দুর চেয়ে 2π পরিমাণ কম। কারণ বি বিন্দুতে আমরা যদি ধরো বি বিন্দু থেকে যাত্রা শুরু করছি, তাহলে সেখানে 2π পরিমাণ অ্যাঙ্গেল এখানে বাদ চলে যাচ্ছে। তাহলে বি বিন্দুর দশা এ বিন্দুর দশার চেয়ে 2π পরিমাণ কম। এখন আমরা ধরলাম এ থেকে x দূরত্বে পি একটা বিন্দু রয়েছে, এখানে পি একটা বিন্দু, তার দূরত্ব হচ্ছে x পরিমাণ। ঠিক আছে, তাহলে এ বিন্দুস্থ কণার দশা যা হবে, পি বিন্দুস্থ কণার দশা তার চেয়ে 2π ল্যামডা পরিমাণ কম। আমি আবারও বলছি, যেমন এ আর বি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2π পরিমাণ, এবং বি বিন্দুর দশা এ বিন্দুর চেয়ে 2π পরিমাণ কম। তাহলে আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ, তাহলে ল্যামডা এর জন্য দশা পার্থক্য আমরা পাচ্ছি এ আর বি বিন্দুর ক্ষেত্রে 2π পরিমাণ। তাহলে একের জন্য আমরা পাবো কত? 2π/λ।
আর এখানে আমরা দূরত্বটা বলছি এক্স পরিমাণ, সুতরাং এক্স এর জন্য দশা পার্থক্য পাবো টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে পি বিন্দুতে যে কণাটা রয়েছে তার দশা এ বিন্দুস্থ কণার চেয়ে টুয়াইস বাই এক্স বাই ল্যামডা পরিমাণ কম। তাহলে পি বিন্দুস্থ কণার সরণ, পি বিন্দুর কণার সরণ যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, এ সাইন ওমেগা টি তো আগে আদি দশা, মাইনাস পি বিন্দুস্থ কণার সরণ হতে হলে এতটুকু পরিমাণ অ্যাঙ্গেল কমে গেছে টুয়াইস বাই এক্স বাই ল্যামডা। এটাকে আমরা লিখতে পারি এ সাইন টুয়াইস বাই এন টি মাইনাস টুয়াইস বাই এক্স বাই ল্যামডা, অথবা লিখতে পারি এ সাইন টুয়াইস বাই এন এর পরিবর্তে লিখতে পারি ভি বাই ল্যামডা মাইনাস টুয়াইস বাই বাই ল্যামডা এক্স। এখানে যেহেতু ভি সমান এন ল্যামডা, তাহলে এন সমান ভি বাই ল্যামডা লিখতে পারি, সমান সমান এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা যদি আমরা কমন নিই, এটা দ্বারা ভিটি মাইনাস এক্স। এইটাকে বলা হয় অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা। কেন এটা অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা? দেখো, y goes to a sin ওমেগা টি, এখানে বেগের কোনো মান নেই। এই ইকুয়েশন থেকে বলতে পারি না যে এটা বেগপ্রাপ্ত একটা ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশন থেকে এখানে বেগের যেহেতু ভ্যালু আছে, তার মানে এই কণাটির সরণ হচ্ছে, সরণের অবস্থান পরিবর্তন হচ্ছে, সরণ হচ্ছে, বেগপ্রাপ্ত হচ্ছে, কাজে এটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখানে ভিটি মাইনাস এক্স এই টার্মটার জন্যই কিন্তু এটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আমরা সাইন দিয়ে নির্দেশ করতে পারি, যেহেতু সরলসন্ধিত গতির ইকুয়েশনগুলো আমরা বেগের ইকুয়েশন পেয়েছি কস দিয়ে, ত্বরণের ইকুয়েশন পেয়েছিলাম আবার সাইন দিয়ে, তো সেক্ষেত্রে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ সাইন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে অথবা কোসাইনের মাধ্যমেও রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, আমরা আলটিমেটলি যেটা পেলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। তো এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, মনে রাখতে হবে। তো পরের ক্লাসে আরো টার্ম নিয়ে এবং অগ্রগামী তরঙ্গ যেরকম রয়েছে, স্থির তরঙ্গ রয়েছে, সেগুলো নিয়ে আরো ডিসকাস করব। আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থেকো।